প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমানে আসিফ নজরুল এবং ইলিয়াস হোসেনকে কেন্দ্র করে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের যে বিপ্লবী জনতা, সেই বিপ্লবী জনতা এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল লোক আসিফ নজরুলকে সঠিক মনে করতেছেন, আরেক দল লোক ইলিয়াস হোসেনকে সঠিক মনে করতেছেন। একদিকে আপনার বিশেষ করে যারা অনলাইন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যারা বিভিন্ন সাংবাদিক এই বিপ্লবে অংশগ্রহণ করছিলেন, তাদের কাছ থেকে আমরা বিভিন্ন রকম আলোচনাও শুনতেছি এবং তারা এক একজনের পক্ষপাতিত্ব নিয়ে জাস্ট আলোচনাটা করতেছেন। কেউই নিরপেক্ষভাবে খুঁজতেছেন না বা নিরপেক্ষভাবে কেউ এই আলোচনাটা সামনে তুলে নিয়ে আসতেছেন না। আমরা যদি দেখি যে সেই যে আসিফ নজরুলের বিপরীতে যারা দাঁড়িয়েছেন, বিশেষ করে ইলিয়াস হোসেন, কনক সরোয়ার এবং আমাদের পিনাকি ভট্টাচার্য, এই তিনজন লোক তারা আসিফ নজরুলের কঠোর সমালোচনা করতেছেন, তাকে ভারতীয় রয়ের দালাল বানিয়ে দিয়েছেন। আর অন্যদিকে এই আসিফ নজরুলের পক্ষে শাহেদ আলম দাঁড়িয়েছেন। নাগরিক টিভি, সে নিউ ইয়র্ক থেকে যেটা পরিচালিত হয় তা সেখানে দেখলাম তারা ভিডিও করতেছেন। এবং বাংলাদেশের বিশেষ করে অনেকেই আছেন, ডক্টর জাহিদুর রহমান স্যার আছেন, তারা আসিফ নজরুলের পক্ষে বলতেছেন এবং আসিফ নজরুল যে ভারতীয় রয়ের দালাল এটা তারা মানতেছেন না, তারা মানতেছেন আসিফ নজরুল একজন ফেরেশতা। এই হলো তাদের বক্তৃতা। এখন এই দুই গোষ্ঠী বা দুই দল জাস্ট মোটামুটি একটা অনলাইন যুদ্ধে তারা নেমে গিয়েছে। এক দল বলতেছে আসিফ নজরুল সঠিক, অন্য দল বলতেছে আসিফ নজরুল সঠিক না। তবে অধিকাংশ ক্ষেত্রেই এই যে ইলিয়াস হোসেন, পিনাকি, কনক সরোয়ার, এদের যে ফ্যান ফলোয়াররা এটা অনেকাংশেই বেশি এবং বাংলাদেশের জনগণ এদেরকে খুব সহজেই বিশ্বাস করে এবং এদের কাছ থেকে যে ইনফরমেশনগুলো আসে সেটা আমরা দেখেছি যে বিভিন্ন সময় সেটা সঠিক প্রমাণিত হয়। তার উদাহরণস্বরূপ যদি আমি দেখি যে গতকালকের যে ভিডিওটা ইলিয়াস হোসেন বলেছিলেন, যে ইলিয়াস হোসেন গতকালকের ভিডিওতেই বলেছিলেন যে বিডিআর বিদ্রোহের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার আসিফ নজরুল করতে পারবেন না বা আসিফ নজরুল একটা কমিশনও, তদন্ত কমিশনও গঠন করতে পারবেন না। পরবর্তীতে তিনি এই ভিডিও 14 ডিসেম্বর বললেন, 15 ডিসেম্বর এসে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিডিআর বিদ্রোহের যে কমিশন গঠনের কথা ছিল সেটা নাকচ করে দেওয়া হয়েছে। সরকার বিডিআর বিদ্রোহের যে বিডিআর বিদ্রোহ এটার যে তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে তারা আগ্রহী না, বরঞ্চ সরকার এটাকে নাকচ করে দিয়েছে। তো দেখেন, গত 14 ডিসেম্বর ইলিয়াস হোসেন ভবিষ্যৎবাণী করলো, 15 ডিসেম্বর এসে সাথে সাথে সেটা তার ফল আমরা দেখতে পাইলাম। তো তারই ধারাবাহিকতায় আমরা বলতেই পারি যে আসলে ইলিয়াস হোসেনদের কাছে, কনক সরোয়ারদের কাছে বা পিনাকি ভট্টাচার্যের কাছে যে ইনফরমেশন, যে তথ্য যেগুলো যায় বা তারা যে তথ্য উপস্থাপন করে তার একটা মেরিট আছে, সেটা এর প্রমাণ এই আদালতই দিয়ে দিছে বা এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের বিচার বিভাগ, তারাই দিয়ে দিছে তাদের কাজের মাধ্যমে। এখন আসিফ নজরুলের যারা সাফাই গাইতেছেন, আসিফ নজরুলের ক্যারেক্টারটা আপনি দেখেন। বর্তমান আসিফ নজরুল কি করতেছে? তিনি সেই 5ই আগস্টের পূর্বে যে আদর্শ, যে মতবাদ, তিনি যে বলেছিলেন যে একদিন যদি আমি সুযোগ পাই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে করতে আমি মরে যাব, নিজেকে শেষ করে দেব, এই ধরনের বক্তৃতা কিন্তু তিনি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দায়িত্ব নেওয়ার পর আপনারা যারা এই আসিফ নজরুলের সাফাই গাইতেছেন, আসিফ নজরুলকে ফেরেশতা হিসাবে আমাদের কাছে প্রমাণ করার চেষ্টা করতেছেন, আপনাদের কাছে আমাদের আমাদের জিজ্ঞাসা যে আসলে আসিফ নজরুলের অর্জনটা কি? আজ 4 মাস প্রায় পূর্ণ হতে চলেছে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের আসিফ নজরুল একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আসিফ নজরুলের কথায় ডক্টর ইউনূসের পর সেকেন্ড পারসন যদি থাকে এই উপদেষ্টা পরিষদে, সেটা হলো আসিফ নজরুল। মানে সরকারের ভিতরে যদি সরকারের কথা আমরা বলি, তাহলে সেই সরকারের মালিক আসিফ নজরুল। আসিফ নজরুলের কথা উপদেষ্টা নিয়োগ হয়, এটা অস্বীকার করতে পারবেন? এই যে আপনার ফারুকি এবং বশিরকে কি আসিফ নজরুল নিয়োগ দেয় নাই? এটা কি অন্য কেউ নিয়োগ দিছে? অবশ্যই আসিফ নজরুল নিয়োগ দিচ্ছে এবং আসিফ নজরুলের কথায় নিয়োগ হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন আসিফ নজরুল যে বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে যে তথ্যগুলো তুলে ধরছেন, সেখান থেকে আমি আপনাদেরকে দেখাই যে তিনি কি ধরনের কথা তুলে ধরেছেন। তিনি একটি ব্যাখ্যা দিয়েছেন যে কেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠন হয় নাই। তিনি তার স্ট্যাটাস থেকে আমি পড়ে শোনাই। বিডিআর হত্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্ট রিট আবেদনকারীর আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। তিনি বলতেছেন অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। প্রকৃত তথ্য আছে, সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে
একটি তদন্ত কমিশন গঠনের আদেশ দেয়। হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত কমিশন গঠনের আদেশ দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায়। আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই এই মর্মে ৩রা ডিসেম্বর মতামত প্রদান করেন। উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয় মতামত প্রদান করে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে এর নামে প্রচারিত একটি স্মারকে আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয়েছে। এতে আইন মন্ত্রণালয়ের কোনো মতামতের উল্লেখ করা হয়নি। এ ধরনের কমিটি গঠন করার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। হাইকোর্ট এর আদেশ অনুসারে এটি করা কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবিষ্যতে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আইন মন্ত্রণালয় এর জন্য সাহায্য সহযোগিতা করবে। তো দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যে জাহাঙ্গীর সাহেব, তিনি যে সেই শেখ হাসিনার আমলে যে এই যে বিডিআর হত্যাকাণ্ড মামলার যে তদন্ত কমিটি ছিল, সেখানে কিন্তু তার ভূমিকা ছিল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই তদন্ত কিন্তু হয় না এবং প্রতিবেদনও জমা দেওয়া হয় নাই, এবং তিনি পরবর্তীতে এসে দায়িত্ব পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবার তাকেই বলা হইতেছে মানে এই বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশন গঠন করতে। মানে একটা নাটক, একটা সার্কাস চলতেছে, এবং তিনি বলতেছেন যে এটা আইন মন্ত্রণালয়ের আন্ডারে যদি আসে তাইলে আমরা সাহায্য সহযোগিতা করব। কি পরিমাণে নাটক বাংলাদেশের সাথে, দেশের জনগণের সাথে বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের সাথে করা হইতেছে, জাস্ট আপনি চিন্তা করেন। তো শেখ হাসিনার আমলের মতো, মানে একজনকে যাকে খুশি আপনি তাকে ধরে নিয়ে যাইবেন, ধরে নিয়ে আপনার আদালতে নিয়ে উপস্থাপন করবেন, তারপর আদালত তাকে শাস্তি দিয়ে দিবে, তারপর বলবেন কি যেটা বিচার বিভাগের বিষয়, এটা আইন মন্ত্রণালয়ের বিষয়, এটা সম্পর্কে আমরা জানি না। সরকারের কাছ থেকে কি এরকমের বিবৃতি দেওয়া হইতো। তো দেখেন সেই তারা তো জাস্ট বলে দিত এটা আপনার বিচার বিভাগের বিষয়, বিচার বিভাগ স্বাধীন, এই ধরনের কথা বলতো। এখানে তার থেকেও খারাপ কথা বলা হয়েছে এবং তার থেকেও নিম্নমানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আসলে আমরা তদন্ত করব। আর ভাই আসিফ নজরুল সাহেব, আপনি তো সরকারের দায়িত্বে আছেন, আপনি তো সরকারের একটা পার্ট, সরকারের একটা অংশ। সে জায়গায় থেকে আপনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, অনেকগুলো মন্ত্রণালয় আপনার দায়িত্বে আছে। আপনাদের ভিতরে তাহলে সমন্বয়হীনতা না? আপনার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপনাদের উপদেষ্টাদের ভিতরে কি তাহলে মানে সমন্বয় নেই? আপনারা কি একজনের দায় দিতেছেন না? তাহলে কি শুরু করছেন আপনারা কি আজও বিডিআর বিদ্রোহের হত্যার যে তদন্ত কমিশন গঠন করতে পারবেন, নাকি আপনাদেরই সদিচ্ছা নাই, নাকি আপনারাই করতে চান না, এবং করলেও কাকে দিয়ে করাবেন? এই প্রশ্নগুলো কিন্তু এখন সামনে আসছে। আপনি মুন্নি শাহকে ধরেন, 6 ঘন্টার ভিতরে ছাইড়ে দেন, আপনি কোনো কাজ করতে পারতেছেন না। তো সেই জায়গা থেকে ইলিয়াস হোসেন কনক সরোয়ার পিনাকিরা যেই তথ্যগুলো তুলে ধরেছে, যেই ইনফরমেশনগুলো তুলে ধরেছে, তার তো আমরা প্রতিফলন পাইতেছি। সেগুলো তো এখন আমাদের মাঝে সুস্পষ্ট, বাংলাদেশের মাঝে, দেশের জনগণের মাঝে সেটার তো সুস্পষ্ট। তার তথ্য আপনি খারাপ হইতে পারেন, আপনার ব্যক্তিগত ক্যারেক্টার খারাপ হইতে পারে, আপনি লুচ্ছা হইতে পারেন, আপনি ভালো হইতে পারেন, আপনি ভদ্র হইতে পারেন। তার মানে এটা আমরা বিশ্বাস করতে চাই না যে একটা মানুষ খারাপ হইলে, তার ব্যক্তিগত ক্যারেক্টার খারাপ হইলে, তার ভিতরে দেশপ্রেম নাই, সে দেশের জন্য কাজ করতে পারবে না। আপনি দেশের দায়িত্ব পেয়েছেন, আপনার ব্যক্তিগত ক্যারেক্টার কি ছিল না ছিল ওইটা আমরা মোটেই বিবেচনায় আনতে চাই না। আমরা যেটা আনতে চাই যে আপনি দেশের জন্য কাজ করতেছেন কিনা, দেশের জনগণের জন্য কাজ করতেছেন কিনা। বিপ্লবীদের যে চেতনা, যে ধারণা, তারা যে জিনিসটা অন্তরে ধারণ করে, সেটা আপনি আদৌ করতে পারছেন? 100%-এ 1%ও কি করতে পারছেন? কোথায় সেই গণহত্যার বিচার? কোথায় সেই আওয়ামী লীগ যে দীর্ঘদিন যাবৎ দেশের টাকা, দেশের মানুষের টাকা আপনার লুটপাট করে যে সম্পদের পাহাড় গড়ে তুলেছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছেন? আপনি দেখলাম মানে কত পুরনো এক এমপিকে, মানে আওয়ামী লীগের এবছরে না, এর আগের বছরে না, অনেক পুরনো এমপি মন্ত্রী ছিল, তাদেরকে ধরা হইতেছে। অথচ বর্তমানে যে যারা গণহত্যায় অংশগ্রহণকারী, তাদের কাউকে কি ধরতে পারছেন আপনারা? কাউকে ধরতেও পারেন নাই, কাউকে সাজাও দিতে পারেন নাই। মানে ভৌতিক প্রকৃতির মামলা দিয়ে তাদেরকে, আপনি সাজানো মামলা দিয়ে তারপর তাদেরকে গ্রেপ্তার দেখানো হইতেছে, যার কোনো মেরিট নেই। তো এই ধরনের নাটক তো চলতেছে। আপনি যে বিপ্লবীদের পক্ষে কাজ করেন, তার প্রমাণ হিসেবে আপনি আমাদের কাছে জাহির করেন যে আমি এই কাজটা করছি, এই কাজটা করতেছি, এই কাজটা এতটা আগাইছে। আপনি তো কোনো কিছুই করতে পারতেছেন না। আপনি এই 4 মাসের মাথা হিসাবে বিডিআর বিদ্রোহের হত্যার একটা তদন্ত কমিশন গঠন করতে পারেন না। এর থেকে লজ্জার কি হইতে পারে? আপনি বলেন, এর থেকে লজ্জার কি হইতে পারে? তো আসলে আমরা যা দেখতেছি যে ইলিয়াস হোসেন, পিনাকি এবং আপনার কনক সরোয়াররা যে তথ্য উপস্থাপন করে, যে তথ্য তাদের কাছে আছে,
যে তথ্য তারা বাংলাদেশের মানুষকে দেয় সেই তথ্যের যথেষ্ট মেরিট আছে, সেই তথ্য অনুযায়ী আসলে বাংলাদেশের মানুষ ফল ভোগ করতেছে। সেই তথ্য অনুযায়ী আমরা আপনাদের কার্যক্রমের মাধ্যমে সেই তথ্য অনুযায়ী তারা যে তথ্য দিতেছে সেই তথ্যগুলোই আপনারা আপনাদের কাজের মাধ্যমে ফুটিয়ে তুলছেন। তো তাদেরকে তো বিশ্বাস করতে হবে আমাদেরকে, আপনাদের তো বিশ্বাস করা যাবে না। অনেক দালাল আছে আপনাদের পক্ষে উঠে পড়ে লাগবে, হয়তো কিছু সুযোগ সুবিধা তারা নিছে, এবং সুযোগ সুবিধা নেওয়ার জন্য আপনারা স্বার্থগুলো আপনি যদি দেখেন যে আসলে এখানে ইলিয়াস হোসেনের কী স্বার্থ, কনক সরোয়ারের কী স্বার্থ, পিনাকির কী স্বার্থ, তারা নিঃস্বার্থভাবে দেশের প্রেমের জায়গা থেকে তারা কাজগুলো করতেছে। আর অন্যান্যরা যারা আপনাদের দালালি করতেছে তারা সুযোগ সুবিধা আপনাদের কাছ থেকে নিতেছে, তাদের স্বার্থ আছে। তারা জাস্ট পিনাকিকে, ইলিয়াসকে, কনক সরোয়ারকে ভিলেন বানিয়ে আপনাদের গা ঘেঁষে ঘেঁষে তারপর আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিতেছে, আর আপনারাও তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিতেছেন। এটাই হলো বাস্তব চরিত্র, এবং এগুলোই আপনারা এই কাজগুলো ঘটাইতেছেন এই 5ই আগস্ট একটা বিপ্লবী সরকারের মধ্য দিয়ে গিয়েও। আর নাহিদ ইসলাম এবং যে আসিফ মাহমুদ, তারা দেখলাম ফারুকির সিনেমা দেখে সে জায়গায় যাইয়া বিশাল বিশাল বক্তৃতা দিতেছেন, কথাবার্তা বলতেছেন, প্রশংসায় উন্মাদ হয়ে গেছেন। কিন্তু দেশের মানুষের সাথে এই যে আপনারা খেলাটা খেলতেছেন, ফারুকিরকে নিয়া, এই বশিরকে নিয়া, এই উপদেষ্টা পরিষদকে নিয়ে, আসিফ নজরুলকে নিয়ে, তাদের পক্ষ যে আপনারা নিতেছেন, এটা দেশের মানুষ ভালো করে দেখতেছে না, বা দেশের জনগণ বা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যারা প্রধান স্টেক হোল্ডার তারাও আপনাদেরকে সাপোর্ট দিতেছে না। বিশেষ করে সমন্বয়করা, অন্যান্য সমন্বয়কদের ভিতরে আপনাদের ভিতরে দ্বিমত সৃষ্টি হয়েছে। তো আপনাদের আসলে এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত, এবং আপনাদের স্বৈরাচারের দোসর কারা, এদের ব্যাপারে কী ধরনের এদের সাথে আপনারা ছবি তোলা, এদের সাথে গিয়ে তারপর আপনারা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এদের গুণগান গাওয়া, সেই জায়গা থেকে এখনও সুযোগ আছে, বেরিয়ে আসুন। নয়তো উপদেষ্টা পরিষদ থেকেও প্রয়োজন হলে পদত্যাগ গ্রহণ করুন। এছাড়া আপনাদের যে ক্যারেক্টার আপনারা ধারণ করতেছেন, যে আদর্শ আপনারা ধারণ করতেছেন, আসিফ নজরুলের যে অন্ধভক্ত হইয়া তারপর বলতেছেন যে তারা আমাদের পাশে ছিল, তাকে আমরা পাশে পাইছি। আরে ভাই, পাশে ছিল কি পাশে ছিল না? পাশে ছিল না এরকমের অনেক ব্যক্তি উপদেষ্টা পরিষদে আছে। আমরা দেখব কাজ, যে আপনারা কাজ কার পক্ষে করতেছেন, সেইটা বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে সম্পৃক্ত। বাংলাদেশের জনগণ সেইটা দেখে তারপর বিবেচনা করবে যে আসলে আপনারা কি করতেছেন। আসসালামু আলাইকুম।